ক্লাস 12 ফিজিক্স ক্লাসে আজকের আমাদের আলোচনার বিষয় আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন সম্বন্ধে এর আগের ক্লাসেও আমরা কিন্তু পড়াশুনো করেছি। প্রতিফলন কাকে বলে? আলো যখন একটা স্বচ্ছ মাধ্যম দিয়ে যেতে যেতে কোনো অস্বচ্ছ মাধ্যমের বিভেদতলে এসে আপতিত হয়, তখন সেখান থেকে সে বাউন্স ব্যাক করে আবার আগের মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে বলে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন আমরা জানি দুই ধরনের হয়, সেটা ধরনটা ডিপেন্ড করে প্রতিফলকের ওপর। যদি মসৃণ প্রতিফলক দ্বারা সে প্রতিফলিত হয় তাহলে কি হয়, পরস্পর সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলিত হয়ে ফেরার সময় নিজেরাও পরস্পর সমান্তরাল হয়। এটাকে আমরা বলি নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন। আর যদি এবড়ো খেবড়ো অমসৃণ তল হয় তাহলে পরস্পর সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলিত হয়ে বেরোনোর সময় নিজেরা কিন্তু সমান্তরাল হয় না। এটাকে আমরা বলি ডিফিউজড রিফ্লেকশন বা বিক্ষিপ্ত প্রতিফলন। এর উদাহরণ আমরা জানি, নিয়মিত প্রতিফলনের উদাহরণ জানি আমরা সমতল দর্পণ বা আয়নায় প্রতিফলন, যে কোনো চকচকে কোনো বাসন থেকে, কোনো বইয়ের চকচকে কভার থেকে প্রতিফলন, এগুলো হচ্ছে নিয়মিত প্রতিফলনের উদাহরণ। আর বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ কি? দেওয়াল থেকে প্রতিফলিত হচ্ছে, গাছপালা, টেবিল চেয়ার এগুলো থেকে খসখসে যে কোনো তল থেকে প্রতিফলিত হলে সেটা বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ। এখন প্রশ্ন যে এই রকম হচ্ছে কেন, যে পরস্পর সমান্তরাল আলোকরশ্মিরা যদি মসৃণ তল থেকে প্রতিফলিত হয় তাহলে সমান্তরাল হচ্ছে, আর অমসৃণ তল থেকে প্রতিফলিত হলে অসমান্তরাল হচ্ছে। এই ঘটনাটা কেন হচ্ছে? এর কারণ হলো দুই ক্ষেত্রেই আলোকরশ্মিরা প্রতিফলনের সূত্র মেনে চলছে। এবার দেখি সেই জিনিসটা কি, প্রতিফলনের সূত্র ব্যাপারটা কি। প্রতিফলনের সূত্র বলছে, প্রথম সূত্রই বলছে আপতিত আলোকরশ্মি প্রতিফলিত আলোকরশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলন তলের ওপর অঙ্কিত অভিলম্ব একই তলে অবস্থান করবে। আর দ্বিতীয় সূত্র বলছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। এই আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান করার জন্যই কিন্তু এই বিপত্তিগুলো ঘটে। কি হচ্ছে যে একটা মসৃণ তল দেখো, সেইখানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু অভিলম্বগুলো পরস্পর সমান্তরাল, মানে প্রত্যেকের অভিমুখ একই দিকে। তাই যখন নিজেদের মধ্যে সমান্তরাল হওয়া আলোকরশ্মিগুলো এসে বিভিন্ন পয়েন্টে আপতিত হচ্ছে, প্রত্যেকে কিন্তু অভিলম্বের সাথে একই পরিমাণ কোণ তৈরি করছে। তাই জন্য বেরোনোর সময়ও ওই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সঙ্গে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সমান রাখতে হবে। তাই জন্য তারাও যে আলোকরশ্মিগুলো প্রতিফলিত হয়ে বেরিয়ে যাচ্ছে তারাও প্রত্যেকে একই অ্যাঙ্গেলে বেরোচ্ছে। নিজেদের মধ্যে কোণ সমান হওয়ার জন্য, মানে অভিলম্বের সাথে কোণ প্রত্যেকটা সমান হওয়ার জন্য এরা নিজেদের মধ্যে অটোমেটিক্যালি প্যারালাল হয়ে যাচ্ছে। কিন্তু অমসৃণ তলে কি হয়, প্রত্যেকটা পয়েন্টে অভিলম্বের কিন্তু একই ডিরেকশন থাকে না, সেই ডিরেকশন নির্ভর করে সেই পয়েন্টের ট্যানজেন্ট বা স্পর্শকের ওপরে। তাহলে বিভিন্ন পয়েন্টে যখন নিজেদের মধ্যে সমান্তরাল আলোকরশ্মিগুলো আপতিত হচ্ছে, তারা অবভিয়াসলি আলাদা আলাদা অ্যাঙ্গেল তৈরি করছে, আপতন কোণ তৈরি করছে। তাই তারা যখন প্রত্যেকে প্রতিফলিত হচ্ছে তখন প্রতিফলনের সূত্র মেনে তারা আলাদা আলাদা প্রতিফলন কোণ তৈরি করছে। তাহলে আলাদা আলাদা কোণ তৈরি করলে তো নিজেরা অসমান্তরাল হবেই। তাই জন্যই অমসৃণ তল থেকে প্রতিফলন হলে পরস্পর সমান্তরাল আলোকরশ্মি অসমান্তরাল হয়ে নির্গত হয়। প্লেন মিরর বা সমতল দর্পণে আলোকরশ্মির প্রতিফলন এবং প্রতিবিম্ব গঠন, তার ফিচার্স, এগুলো আমরা কিন্তু আগে ক্লাসে পড়েছি। ক্লাস 12-এ তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো গোলীয় দর্পণ বা স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিরর জিনিসটা কি? স্ফেরিক্যাল মিরর হচ্ছে কোনো একটা স্ফিয়ার বা কোনো একটা গোলকের একটা অংশকে আমরা যদি আয়না হিসেবে ব্যবহার করি, আমরা যদি মিরর বা দর্পণ হিসেবে ব্যবহার করি, তখন তাকে বলা হয় গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণ আবার দুই ধরনের হয়।
যখন আমরা একটা মানে স্ফেরিক্যাল, তো সেই গোলীয় দর্পণের যখন আমরা বাইরের দিকটা মানে পিঠের দিকটা যখন আমরা রিফ্লেক্টিং সারফেস বা প্রতিফলন তল হিসেবে ব্যবহার করব, তখন তাকে আমরা বলবো কনভেক্স মিরর বা উত্তল দর্পণ। আর উল্টোটা, যখন আমরা ভেতরের দিকটা খাঁজের দিকটা যখন প্রতিফলন তল হিসেবে ব্যবহার করব, তখন সেই দর্পণটার নাম হবে কনকেভ মিরর বা অবতল দর্পণ। এইবারে প্রথমে তোমাদের এই স্ফেরিক্যাল মিরর সম্পর্কিত কতগুলো টার্ম জানতে হবে। প্রথম হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার কাকে বলবো? এই গোলীয় দর্পণটা যে স্ফিয়ারের অংশ, আমরা তো ধরে নিচ্ছি যে স্ফিয়ারের একটা অংশকে কেটে নিয়ে সেটাকে আমরা দর্পণ হিসেবে ব্যবহার করছি, তাহলে সেই দর্পণটা যে স্ফিয়ারের অংশ, সেই স্ফিয়ারের কেন্দ্রটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। আর সেই স্ফিয়ারের যে রেডিয়াস বা যে ব্যাসার্ধ, তাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ। এই যে যেটুকু অংশ আমি মিরর হিসেবে ব্যবহার করছি স্ফিয়ারের, সেই অংশটাকে আমি যদি ধরা যাক টেনে লম্বা করে দিলাম, তাহলে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য হলো। সেই দৈর্ঘ্যের যেটা মিড পয়েন্ট, সেইটার নাম হচ্ছে মেরু বা পোল। নেক্সট হলো অ্যাপারচার। অ্যাপারচার মানে আমি দর্পণটার কতখানি জায়গা উন্মুক্ত করছি আলোর আপতনের জন্য, মানে দর্পণের কতখানি অঞ্চলে আমি আলোকে অ্যালাউ করছি, সেইটাকে বলা হয় তার অ্যাপারচার। প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে পোলের মধ্যে দিয়ে, অর্থাৎ মেরুর মধ্যে দিয়ে সেই দর্পণটার দৈর্ঘ্যের সাথে লম্বভাবে আমি যদি সরল রেখা অঙ্কন করি, তবে সেইটাকে বলা হয় তার প্রিন্সিপাল অ্যাক্সিস। এইবারে আসছে ফোকাস। ফোকাস ব্যাপারটা দেখো, পাশে দুখানা ছবি আছে, সেই দুখানা ছবি মিশিয়ে আগে আমি বলছি। ফোকাস হচ্ছে যে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথেও সমান্তরাল এবং নিজেরা পরস্পর সমান্তরাল কোনো আলোকরশ্মি গুচ্ছ যদি গোলীয় দর্পণের ওপরে আপতিত হয়। দেখো, দুটো ছবিতেই কিন্তু কিছু প্রধান অক্ষের সাথে সমান্তরাল অ্যাজ ওয়েল অ্যাজ নিজেরা সমান্তরাল এরকম আলোকরশ্মি এসে দর্পণের ওপর আপতিত হয়েছে। আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে তারা হয় প্রধান অক্ষের ওপর অবস্থিত কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে, বা প্রধান অক্ষের ওপর অবস্থিত কোনো একটা বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে মনে হচ্ছে। কোন ক্ষেত্রে কি হচ্ছে? অবতল দর্পণে দেখো, কনকেভ মিররে তারা কিন্তু সত্যি সত্যি একটা পয়েন্টে এসে মিলিত হয়েছে। আর উত্তল দর্পণে তারা চারদিকে যেহেতু ডাইভার্জিং রে হয়ে বেরিয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে পেছন দিকে প্রধান অক্ষস্থিত কোনো একটা বিন্দু থেকে তারা নির্গত হচ্ছে। এই পয়েন্টটাকে প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপর এই পয়েন্টটাকে মুখ্য ফোকাস বা শুধু ফোকাস বলা হয়। আর পোল থেকে ফোকাস পয়েন্ট পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ফোকাল লেন্থ। আর ওই ফোকাসের মধ্যে দিয়ে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে লম্বভাবে আমি যদি একটা কাল্পনিক প্লেনকে ইনসার্ট করি, একটা তলকে, তাহলে সেই তলটাকে বলা হবে ফোকাল প্লেন, যার উপরে সমস্ত কটা গৌণ ফোকাস অবস্থান করে। গৌণ ফোকাস মানে কি? সমান্তরাল আলোকরশ্মিরা যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল না হয়, তাহলেও তারা কিন্তু একটা পয়েন্টে গিয়ে মিলিত হয় বা পয়েন্ট থেকে মিলিত হচ্ছে বলে মানে নির্গত হচ্ছে বলে মনে হয়, কিন্তু সেই পয়েন্টটা ওই প্রধান অক্ষের ওপর অবস্থিত হয় না, সেই পয়েন্টটা ফোকাল প্লেনের ওপর অবস্থিত হয়, সেটা হলো গৌণ ফোকাস। আর যদি সমান্তরাল আলোকরশ্মিরা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সমান্তরাল হয়, তখন সেটা হচ্ছে মুখ্য ফোকাস।
আচ্ছা, স্ফেরিক্যাল মিররে যে দুটো পার্ট আছে এখানে, একটা হচ্ছে ডায়াগ্রাম পার্ট আর একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল পার্ট। দুটো আলাদা আলাদাভাবে আমরা পড়ব, একসঙ্গে মিলিয়ে মিশিয়ে পড়ব না। আজকে আমরা ডায়াগ্রাম পার্টটা পড়ব, আর ম্যাথামেটিক্যাল পার্টটা আমরা নেক্সট দিন পড়ব। ম্যাথামেটিক্যাল পার্ট মানে যাবতীয় ক্যালকুলেশন, তার সেই সমস্ত ব্যাপার স্যাপার। তাহলে আজকের আমরা ডায়াগ্রাম পার্ট পড়তে গেলে প্রথমে যেটা আসে সেটা হলো ওই স্ফেরিক্যাল মিরর দিয়ে একটা কোনো বস্তুর প্রতিবিম্ব কী করে তৈরি করা যায়। সেটার জন্য আমাদের 4টে নিয়ম মনে রাখতে হবে। সেই ডায়াগ্রাম আঁকতে গেলে 4টে নিয়ম মনে রাখতে হবে। প্রথমত, ফার্স্ট ছবিটা দেখো, যে কোনো আলোকরশ্মি যদি ফোকাসের মধ্যে দিয়ে গিয়ে আপতিত হয় দর্পণে, তাহলে সে প্রতিফলিত হয়ে কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে নির্গত হবে। দ্বিতীয়টা ঠিক উল্টো, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনো আলোকরশ্মি যদি আপতিত হয়, তাহলে নির্গত হওয়ার সময় সে ফোকাস দিয়ে নির্গত হবে। থার্ড ছবি, সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ দিয়ে যদি কোনো আপতিত আলোকরশ্মি পাস করে, তাহলে সে প্রতিফলিত হয়ে বেরোবার সময়ও ওই সেন্টার অফ কার্ভেচার দিয়েই বেরোবে। আর ডাইরেক্ট যদি পোলে কোনো আলোকরশ্মি আপতিত হয়, তাহলে সে কিন্তু ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এই সূত্র মেনে সে প্রতিফলিত হবে। এই 4টে নিয়ম আমাকে মাথায় রাখতে হবে ছবি আঁকার জন্য, একটা স্ফেরিক্যাল মিররের বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির জন্য। প্রথমে আমরা দেখব কনকেভ মিরর বা অবতল দর্পণ দ্বারা কিভাবে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। প্রথম কেস হচ্ছে, বস্তু রয়েছে ইনফাইনাইট ডিস্টেন্সে, অসীম দূরে রয়েছে, এবং অসীম দূর থেকে আসা আলোক রশ্মিগুলোকে আমরা তো পরস্পর সমান্তরাল আলোক রশ্মি বলেই ধরে নিই। তাই তারা সমান্তরাল হয়ে মিররের গায়ে আপতিত হবে, এবং সমান্তরাল হওয়ার জন্য তারা সবাই কিন্তু ফোকাল প্লেন দিয়ে নির্গত হবে প্রতিফলিত হওয়ার পর। এর ফলে ছবিটা দেখো, যে দুখানা আলোকরশ্মি এসে আপতিত হয়েছে, একটা এপি এবং আরেকটা বিডি, তারা যখন বেরোচ্ছে প্রত্যেকে A1 পয়েন্টে গিয়ে দেখো ছেদ করেছে। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে সেখানে আমি যেটা এঁকেছি সেটা হলো আমার ছোট্ট মতো, সেটা হলো প্রতিবিম্ব। তাহলে যেটা তৈরি হচ্ছে, যে ইমেজটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেটা হলো একটা সদ্বিম্ব। অবশ্যই সেটা অবশীর্ষ এবং খুব ছোট্ট, মানে সেটা অবজেক্টটা তো মানে বিশাল বড় ধরতে পারি আমি, যেটা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে যেখান থেকে আলো আসছে তার তুলনায় প্রতিবিম্বর সাইজ প্রচণ্ড ছোট হয়। সেকেন্ড কেস হচ্ছে, অবজেক্টটা দূরে আছে, বস্তু দূরে আছে, কিন্তু একটা সসীম দূরত্বে আছে, ইনফিনিটি থেকে আসছে না। সেক্ষেত্রে দেখো, একটা আলোক রশ্মি সমান্তরাল হয়ে ডি পয়েন্টে পড়লো এ বিন্দু থেকে, এবং সে কিন্তু ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আবার এ পয়েন্ট থেকেই সেন্টার অফ কার্ভেচার দিয়ে একটা আলোক রশ্মি গিয়ে ই পয়েন্টে পড়ে আবার সেন্টার অফ কার্ভেচার দিয়েই ব্যাক করলো। আর বি বিন্দুটা থেকে তো আলোক রশ্মি প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবরই যাচ্ছে। তাহলে এই ডি থেকে বেরোনো আলোক রশ্মি, যেটা ফোকাসের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়ে বেরিয়ে যাচ্ছে, আর সেন্টার অফ কার্ভেচার দিয়ে বেরোনো আলোক রশ্মি ওই A1 পয়েন্টে গিয়ে কাট করলো। তাহলে B1টা হচ্ছে বি এর প্রতিবিম্ব আর A1টা হচ্ছে এর প্রতিবিম্ব, অর্থাৎ এদের মাঝেই প্রত্যেকটা পয়েন্টের প্রতিবিম্ব আছে, মানে B1 A1 হচ্ছে এ বির উল্টোনো প্রতিবিম্ব। এই যে প্রতিবিম্বটা তৈরি হলো, এটা কিভাবে তো, এটার ফিচার কি? এটা আবার সদ্বিম্ব, অবশীর্ষ হচ্ছে, এবং অবশ্যই এটা বস্তুর থেকে আকারে ছোট হচ্ছে। আগেটা যেরকম ভীষণ ছোট ছিল, এটা হচ্ছে এটাও ছোট। আচ্ছা, 3 নম্বরটা বলছে, এইবারে বস্তু কাছে এগিয়ে এসেছে, সে রয়েছে সেন্টার অফ কার্ভেচারে।
সেন্টার অফ কার্ভেচারের ওপর রয়েছে। সেন্টার অফ কার্ভেচারের ওপর যখন রয়েছে একই নিয়ম, একটা প্যারালাল গিয়ে পড়ছে ডি বিন্দুতে, বেরোনোর সময় ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে, আবার একটা সরাসরি ফোকাস দিয়ে আপতিত হচ্ছে ই বিন্দুতে, বেরোনোর সময় প্যারালাল হয়ে বেরিয়ে যাচ্ছে, সবাই গিয়ে A1 বিন্দুতে ছেদ করছে। তাহলে এখানেও B1 আর A1টা হচ্ছে এবির প্রতিবিম্ব, এখানেও হচ্ছে এটা সদ্বিম্ব অবশীর্ষ, এবং বস্তুরও যা সাইজ প্রতিবিম্বেরও একই সাইজ হচ্ছে। তাহলে আমরা এখানে যে তিনটে ছবি দেখলাম, এখানে কিন্তু বস্তুটাকে ইনফিনিটি থেকে বা অসীম দূরত্ব থেকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে আসা হচ্ছে। প্রথমে ছিল ইনফিনিটিতে, তারপরে ছিল সেন্টার অফ কার্ভেচারের বাইরে, একবারে ইনফিনিটিতে নয় কিন্তু সেন্টার অফ কার্ভেচারের বাইরে, মানে রেডিয়াস কার্ভেচারের থেকে বেশি দূরত্বে। এইবারে সে এসে গেল সিতে। তিনটেতেই আমরা দেখতে পেলাম উল্টোনো প্রতিবিম্ব, সদ্বিম্ব। দুটোতে ছিল আকারে ছোট, সিতে এসে তার আকার, প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার দুটো সমান হয়ে গেল। এইবারে আমরা কি করব, বস্তুকে আরও এগিয়ে নিয়ে যাব দর্পণের দিকে। সবকটাই কিন্তু হচ্ছে কনকেভ মিররের। এইবারে সি থেকে আরও এগিয়ে এসছে বস্তু, রয়েছে সেন্টার অফ কার্ভেচার আর ফোকাস এই দুটোর মাঝখানে। সেখানে দেখো এবি বস্তুটা রয়েছে প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপর লম্বভাবে। এখানেও একই ব্যাপারের নিয়মে ছবি এঁকেছি। এ থেকে একটা আলোকরশ্মি প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল হয়ে গেছে, ফোকাস দিয়ে বেরিয়ে গেছে, আবার একটা ফোকাস দিয়ে গেছে, গিয়ে আবার সে বেরোনোর সময় A1 হিসেবে সমান্তরাল হয়ে বেরিয়ে এসছে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে। তাই A1 পয়েন্টে এই দুটো রশ্মি, লাল যে আলোক রশ্মি দুটো ছেদ করেছে, তাই B1 A1 হচ্ছে এবির প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা কি হচ্ছে, এই প্রতিবিম্বটাও কিন্তু সদ উল্টোনো, কিন্তু এটা আকারে বড়, বস্তুর থেকে প্রতিবিম্বটা আকারে বড়। তাহলে যখন অসীম থেকে আনা হচ্ছিল প্রথমে খুব ছোট্ট ছিল, তারপরে নর্মাল মানে অপেক্ষাকৃত ছোট হয়েছিল, তারপরে সমান সমান হয়ে গেছিল, এখন বড় হচ্ছে। অর্থাৎ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যত বস্তুটাকে আমি দূর থেকে আয়নার দিকে টেনে আনছি তত কিন্তু প্রতিবিম্বর সাইজ আকারে বড় হচ্ছে। 5 নম্বর কেসে কি রয়েছে, অবজেক্টটা বা বস্তুটা এইবারে পুরো ফোকাসে চলে এসেছে। ফোকাসে যখন চলে এসেছে, দেখো এ থেকে ডি পর্যন্ত একটা আলোকরশ্মি গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে গেল, আর এ থেকে ই যে কোনো একটা আলোকরশ্মি সে গিয়ে সে কিন্তু যে একদম সেন্টার অফ কার্ভেচার দিয়ে বেরিয়ে গেল। মানে এই আলোক রশ্মিটা পেছন দিকে টানলে তার পথটা ওই সেন্টার অফ কার্ভেচার দিয়েই, অ্যাজ ইফ সে ই বিন্দুতে পড়েছে, তাই সে বেরোনোর সময়ও সি দিয়ে বেরিয়ে যাবে। এই দুটো আলোক রশ্মি পরস্পর সমান্তরাল, অর্থাৎ তারা কোনো দিনও মিট করবে না, বা তারা ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে মিট করবে। অর্থাৎ যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটা আকারে প্রচণ্ড বড়। অর্থাৎ এটাও কিন্তু সদ্বিম্ব, যেটা মিলিত হবে, মানে যেখানে ইনফাইনাইট ডিস্টেন্সে মিলিত হবে ভাবছি তো আমরা, মিলিত তো হবে, তার মানে সে রিয়েল। এটাও কিন্তু ইনভার্টেড হবে, এবং এটা প্রচণ্ড বড়, হাইলি ম্যাগনিফাইড। প্রতিবিম্বর আকার বস্তুর আকারের থেকে ভীষণ বড় হবে। এইবারে বস্তুটা কি করেছে, ফোকাস থেকেও ভেতরে ঢুকে এসেছে, ফোকাস আর পোলের মাঝখানে। সেক্ষেত্রে যেটা হবে, এ বিন্দু থেকে দেখো ডিতে একটা আলোকরশ্মি গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে গেছে, আর আবার সেই সেন্টার অফ কার্ভেচার দিয়ে যেন ইতে পড়েছে, তাই জন্য বেরোনোর সময় সেন্টার অফ কার্ভেচার দিয়ে বেরিয়ে গেছে। এটা কিন্তু সমান্তরাল আলোকরশ্মি নয়। এদের যদি আমি আয়নার পেছন দিকে ডটেড লাইন দিয়ে টানি, তারা কিন্তু A1 বিন্দুতে গিয়ে মিলিত হবে। তাই A1 B1 এক্ষেত্রে এবির প্রতিবিম্ব হবে দেখো আয়নার পেছন দিকে। অর্থাৎ এটাকে আমার মনে হচ্ছে A1 B1 থেকে নির্গত হচ্ছে, আসলে সেখানে গিয়ে কোনো আলোকরশ্মি মিলিত হয়নি। তাহলে A1 B1টা এবির কী ধরনের প্রতিবিম্ব, অসৎ বিম্ব বা ভার্চুয়াল ইমেজ।
এই একটা কেস দেখলাম যেখানে কনকেভ মিরর বা অবতল দর্পণ ভার্চুয়াল ইমেজ বা অসৎ বিম্ব তৈরি করছে, এবং এই যে অসৎ বিম্বটা এটা কিন্তু সমশীর্ষ হয়, ভার্চুয়াল ইমেজটা কিন্তু আপরাইট হয়, সমশীর্ষ হয় এবং আকারে বড় হয়। তাহলে আমরা যে 6টা কেস দেখলাম সেই 6টা কেস হচ্ছে যে দূর থেকে নিয়ে আসছি বস্তুকে আস্তে আস্তে আয়নার দিকে, প্রতিবিম্ব সাইজ আকারে বড় হচ্ছে, বড় হতে হতে একটা সময় অসীমে তৈরি হলো, তারপরেই সে কিন্তু ওই অত পর্যন্ত কিন্তু প্রতিবিম্বটা সদ্বিম্ব ছিল, তারপরে যখন ফোকাস থেকে পোলের দিকে আরও সরিয়ে নিয়ে গেলাম সেই ক্ষেত্রেই একমাত্র কিন্তু কনকেভ মিরর অসৎ বিম্ব তৈরি করলো। এইগুলো তো গেল কনকেভ মিররের ক্ষেত্রে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে বা কনভেক্স মিররের ক্ষেত্রে কি হয় দেখো, আমি একটা ছবি এঁকে দেখিয়ে দিয়েছি। এবি একটা বস্তু, ওখান থেকে এডি সমান্তরাল আলোকরশ্মি গেল প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সমান্তরাল করে, সে ডিএম পথে বেরোলো। আবার এই যেটা আলোকরশ্মি আপতিত হলো অ্যাজ ইফ সে যেন সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে, তাহলে এই লাইনগুলো পেছনের দিকে ডটেড লাইন হলে A1 B1টা হলো তার প্রতিবিম্ব। তাহলে কনভেক্স কিন্তু সব সময় ভার্চুয়াল ইমেজই তৈরি করে। এইবারে আমরা যে জিনিসটা শিখলাম কনকেভ মিররের যেটা শিখলাম এবং কনভেক্স মিররের যেটা দেখলাম, দুটোর মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি করে নিই যে কনকেভ মিরর কী ধরনের ইমেজ তৈরি করে এবং কনভেক্স মিরর কী ধরনের ইমেজ তৈরি করে। কনকেভ মিররে দেখতে পাচ্ছি যে বস্তু যখন অসীমে তখন ইমেজ তৈরি হচ্ছে ফোকাসে, আর তাদের ভার্চুয়াল কি রিয়েল সেগুলো তো আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি, কারণ তারা তখন ফোকাসে যখন হচ্ছে তখন খুব ছোট্ট থাকে এবং সেটা রিয়েল হয়, ইনভার্টেড হয়। যখন সেন্টার অফ কার্ভেচারের বাইরে তখন কিন্তু ফোকাল প্লেনের কোনো একটা পয়েন্টে তৈরি হয় এবং সেটা ছোট্ট ইমেজ হয়, আবার সেটা রিয়েল এবং ইনভার্টেড হয়। যখন সেন্টার অফ কার্ভেচারে থাকে তখন সেন্টার অফ কার্ভেচারে সমান সমান হয়ে যায় ম্যাগনিফিকেশন, এবং তার সাইজ সেম হয়, আর রিয়েল এবং ইনভার্টেড সব সময় তাই বললাম যে ওই ফোকাসে আসা পর্যন্ত রিয়েল এবং ইনভার্টেড হতে থাকবে। যখন সি আর এফ এর মাঝখানে রয়েছে তখন কিন্তু সেন্টার অফ কার্ভেচারের বাইরে গিয়ে প্রতিবিম্ব তৈরি হয়, সেখানে সাইজে বড় হয় প্রতিবিম্ব এবং এখনও কিন্তু রিয়েল এবং ইনভার্টেড হয়। ফোকাসে যখন বস্তু রয়েছে তখন অসীমে তৈরি হয় প্রতিবিম্ব এবং সেটা বিশাল আকারে বড় হয় কিন্তু রিয়েল এবং ইনভার্টেড। আর ফোকাস থেকে যখন ভেতরে চলে আসে ফোকাস আর পোলের মধ্যে, তখন আয়নার পেছন দিকে ভার্চুয়াল ইমেজ তৈরি হয়, সেটা সমশীর্ষ হয় এবং আকারে বড় হয়। আর কনভেক্স মিররের ক্ষেত্রে কি হয়, যখন বস্তু থাকে অসীমে ইনফিনিটিতে তখন একমাত্র ফোকাসে তৈরি হয়, কারণ প্যারালাল এলেই তো ফোকাসে তৈরি হবে। ফোকাসে তৈরি হয়, সেটা একদম পয়েন্ট আকৃতি বিশিষ্ট হয় আর ভার্চুয়াল হয়। আর যে কোনো ইনফিনিটি ছাড়া বস্তুর যে কোনো অবস্থানের জন্য এর কিন্তু ওই কনভেক্স মিররের বিটুইন ফোকাস অ্যান্ড পোল, মানে ফোকাস এবং তার মেরু তার মাঝখানে ইমেজ তৈরি হয়, এবং এই ইমেজের আকৃতি বস্তুর থেকে আকারে ছোট হয়, ম্যাগনিফিকেশন মানে বড় হয় না, ম্যাগনিফাইড ইমেজ পাওয়া যায় না, ছোট ইমেজ পাওয়া যায়। আর সব সময় সেটা ভার্চুয়াল হয়, সব সময় সেটা সমশীর্ষ হয়। তাহলে আজকে আমরা কনকেভ মিরর এবং কনভেক্স মিরর অর্থাৎ স্ফেরিক্যাল মিররের ডায়াগ্রাম পার্টটা পড়লাম। নেক্সট ক্লাসে আমরা এটার যে ক্যালকুলেশন পার্ট রয়েছে, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন পার্ট, সেইগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ হলো।